আমার শাশুড়ি আর আমি একই সময়ে গর্ভবতী হয়েছিলাম। কথাটা শুনতে যতটা সহজ, আমাদের পরিবারের জন্য বিষয়টা ততটাই কঠিন হয়ে উঠেছিল। আমার বিয়ের বয়স মাত্র 1 বছর। নতুন সংসারের স্বপ্ন, স্বামীর ভালোবাসা আর শ্বশুরবাড়ির আদরে দিনগুলো বেশ ভালোই কাটছিল। আমি তখন 4 মাসের গর্ভবতী। আমার ভেতরে একটা ছোট প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে। এই অনুভূতিটা আমাকে প্রতিদিন নতুন আনন্দ দিত। আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার খাবার, বিশ্রাম, শরীর সবকিছু খেয়াল রাখতেন। মাঝে মাঝে আমার পেটে হাত রেখে বলতেন, আমার নাতিটা কেমন আছে রে মা? আমি হেসে বলতাম, আপনি তো এখন থেকেই ওকে ভালোবেসে ফেলেছেন। তিনি মুচকি হেসে বলতেন, দাদির মন তো এমনই হয়। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। শাশুড়ির শরীর খুব খারাপ করায় আমি একাই তাকে হাসপাতালে নিয়ে গেলাম। পরীক্ষার পর ডাক্তার আমাকে যে কথা বললেন, যেটা শুনে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। আপনার শাশুড়ি গর্ভবতী। মনে হলো সময় থেমে গেছে। আমার নিজের গর্ভে সন্তান আর আমার শাশুড়ির গর্ভেও সন্তান। একই পরিবারের দুই নারী একই সময়ে মা হতে চলেছে আমরা। কিন্তু এই খবরটা যতটা আনন্দের হওয়ার কথা ছিল, বাস্তবে ততটা সহজ ছিল না। কারণ আমার শাশুড়ির বয়স 35 বছর। আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান আমার স্বামী। তারা অল্প বয়সে বিয়ে করেছিলেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্য অনেক চেষ্টা করেছিলেন, অনেক আশা করেছিলেন, কিন্তু কোনোদিন সেই সুখ তাদের জীবনে আর আসেনি। আমি ভেবেছিলাম খবরটা শুনে সবাই খুশি হবে, কিন্তু বাড়ি ফিরে যখন সবাই জানলো, ঘরের পরিবেশ মুহূর্তে বদলে গেল। আমার স্বামী তো অনেকক্ষণ চুপ করে রইল। তার মুখে অবাক হওয়ার পাশাপাশি একটা অস্থিরতা ছিল। সে বলল, এটা কিভাবে সম্ভব? মানুষ কি বলবে? আমি কিছু বলতে পারলাম না। আমার শ্বশুরও চিন্তিত হয়ে বললেন, এই বয়সে এসব ঠিক হবে না। সমাজ, মানুষ কত কথা উঠবে। এর একটা সমাধান দরকার। কথাটা শুনে আমার শাশুড়ি যেন ভেঙে পড়লেন। তিনি নিজের পেটে হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখের পানি ধরে রাখতে না পেরে পেটে হাত রেখে বললেন, এত বছর ধরে যখন আমরা তোকে চেয়েছি, তখন তুই আসিসনি কেন? ঘরের সবাই নীরব। তিনি কাঁদতে কাঁদতে আবার বললেন, কত রাত কেঁদেছি আরেকটা সন্তানের জন্য। কতবার মনে হয়েছে আমার কপালে বুঝি আর একটা সন্তান লেখা নেই। এখন যখন সব আশা ছেড়ে দিয়েছি, তখন কেন এলি? তারা কান্না শুনে আমার বুকটা ভার হয়ে গেল। আমি জানতাম এই সন্তান তার কাছে শুধু একটা সন্তান নয়, এটা তার বহু বছর অপেক্ষা, হারিয়ে যাওয়া সব স্বপ্নের ফিরে আসা। যেদিন রাতে আমার স্বামী বলল, আমি এইসব মেনে নিতে পারছি না, আমি এই বাড়ি থাকবো না, কথাটা শুনে আমার চোখে পানি চলে এলো। একদিকে আমার নিজের অনাগত সন্তান, অন্যদিকে আমার শাশুড়ির বহু বছরের স্বপ্ন। আর মাঝখানে দাঁড়িয়েছিল একটা পরিবার, যারা হঠাৎ করে মনে পরীক্ষার সামনে পড়ে গেছে, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমি জানতাম না শেষ পর্যন্ত কি হবে, শুধু জানতাম আমার শাশুড়ি তার পেটের ছোট প্রাণটার জন্য লড়াই করছেন, আর আমি তার পাশে দাঁড়িয়ে আছি। কারণ সেদিন থেকে তিনি শুধু আমার শাশুড়ি ছিলেন না, তিনি ছিলেন আমার মতোই একজন মা। স্বামীর মুখে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে সারা রাত আমার চোখে এক ফোঁটা ঘুম এলো না। এক বিছানায় শুয়েও আমাদের মাঝখানে যেন এক মাইলেজ দূরত্ব তৈরি হয়েছিল। সকালের আলো ফোটার আগেই শ্বশুরবাড়ির সেই চেনা আনন্দময় পরিবেশটা কেমন যেন এক দমন বন্ধ করা নীরবতায় ছেয়ে গেল। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, কিন্তু কেউ হাত বাড়াচ্ছে না। শাশুড়ির মা নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন। শ্বশুরমশাই ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে তসবিহ গুনছেন, কিন্তু তার চোখ দুটো লাল, বোঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি। সমাজ আর লোকজন লজ্জার ভয় ছেলের বউয়ের সামনে একজন শাশুড়িকে কতটা অসহায় করে তুলতে পারে, তাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি রান্নাঘর থেকে এক গ্লাস দুধ আর কিছু খাবার নিয়ে শাশুড়ির ঘরের দরজায় নক করলাম। ভেতর থেকে কোনো সাড়া নেই। ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দেখলাম তিনি জানালার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছেন।
চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমি কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। তিনি চমকে উঠে আমার দিকে তাকালেন, তারপর আমাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। মা রে, আমি কি কোনো পাপ করেছি? এই বয়সে মা হওয়ার কি অপরাধ? নিজের ছেলেকে তো কোনোদিন অবহেলা করিনি, তবে আজ ও কেন আমাকে এভাবে এড়িয়ে চলেছে? আমার নিজের চোখ ভিজে উঠল। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। শুধু বললাম, মা, আপনি নিজেকে শক্ত রাখুন। আপনার শরীরে এখন আর একটা প্রাণ। আপনি ভেঙে পড়লে ও তো কষ্ট পাবে। কিন্তু দুপুরের দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। আমার স্বামী অফিস থেকে ফিরে সোজা তার বাবার ঘরে গেল। ভেতর থেকে তাদের উক্ত ভঙ্গিগুলোর আওয়াজ আসছিল। এক পর্যায়ে আমার স্বামী চিৎকার করে বলল, বাবা, তোমার যদি এই সন্তানকে পৃথিবীতে আনো, তবে আমি আর এই বাড়িতে থাকবো না। লোকে আমার মুখে থুথু দেবে, বলবে নিজের ছেলের ঘরে সন্তান আছে। আর এই বয়সে ওনারা কথাটা শাশুড়ি কান পর্যন্ত পৌঁছালো। তিনি আর সহ্য করতে পারলেন না। ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়লেন। তার ফ্যাকাশে মুখ আর কপালে ঘাম রেখে আমার বুকটা কেমন করে উঠল। তিনি পেটে হাত দিয়ে তীব্র যন্ত্রণায় কোঁকোতাতে লাগলেন। মা, কি হয়েছে আপনার? আমি চিৎকার করে উঠলাম। শ্বশুর আর আমার স্বামী ছুটে এলেন। শাশুড়ির অবস্থা দেখে আমার স্বামীর রাগ মুহূর্তেই ভয়ে রূপ নিল। আমরা আর দেরি না করে তাকে দ্রুত শহরের বড় হসপিটালে নিয়ে গেলাম। সৌভাগ্যবশত এবার আমরা অন্য একটি ভালো নামী হাসপাতালে যাই এবং গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়। ডাক্তার শাশুড়িকে ইমার্জেন্সিতে নিয়ে গেলেন। বাইরে আমরা তিনজন চরম উৎকণ্ঠায় অপেক্ষা করছি। আমার স্বামী অস্থির হয়ে করিডোরে পায়চারি করছে। তার চোখে এখন রাগের চেয়ে মায়ের জন্য উদ্বেগটাই বেশি স্পষ্ট। হুট করেই সে আমার হাত ধরে বলল, আমি বোধহয় বেশি বলে ফেলেছি না? মায়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার সাহেব কেবিন থেকে বের হয়ে এলেন। তার মুখে কোনো আনন্দের বা উদ্বেগের চিহ্ন নেই, বরং এক অদ্ভুত গভীরতা। তিনি আমাদের ডেকে তার রুমে নিয়ে গেলেন এবং রিপোর্টের ফাইলটা টেবিলের উপর রাখলেন। আপনারা যে আগের রিপোর্টটা দেখিয়েছিলেন সেটা সম্পূর্ণ ভুল ছিল। ডাক্তারের এই এক লাইনের কথায় আমরা তিনজন চমকে উঠলাম। শ্বশুরমশাই কাঁপতি গলায় জিজ্ঞেস করলেন, কি বলছেন ডাক্তারবাবু? ভুল মানে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, ওটা ল্যাবের একটা মারাত্মক ভুল ছিল। একই নামের অন্য একজন গর্ভবতী মহিলার রিপোর্টের সাথে ওনাদের রিপোর্ট অদল বদল গিয়েছিল। আপনার স্ত্রী গর্ভবতী নন। কথাটা শুনে ঘরের ভেতরের বাতাস যেন হঠাৎ হালকা হয়ে গেল, কিন্তু আমাদের মনে এক অদ্ভুত শূন্যতা আর বিদ্রোহী তৈরি হলো। আমি জিজ্ঞেস করলাম, তাইলে ওনার পেটে ওনার এই শারীরিক পরিবর্তন আর ব্যথা? ডাক্তার কম্পিউটার স্ক্যানে একটা স্ক্যান রিপোর্ট দেখিয়ে বললেন, ওনার জরায়ুতে একটি বড় সাইজের টিউমার হয়েছে, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা ফাইব্রয়েড বলি। এই টিউমারের কারণে ওনার পেটটা কিছুটা বড় দেখাচ্ছিল এবং পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল। আর আজ সে তীব্র ব্যথা উঠেছে, সেটা টিউমারের কারণে। ডাক্তারের কথাগুলো যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনালো। যে সন্তানকে নিয়ে গত 24 ঘন্টায় একটা পরিবার ভেঙে চুরমার হতে বসেছিল, সমাজ আর লোক লজ্জার ভয়ে যে প্রাণটাকে আমরা অভিশাপ ভাবছিলাম, আসলে তেমন কোনো প্রাণের অস্থিরই নেই। সেখানে বাসা বেঁধেছে এক মরণব্যাধি টিউমার। ডাক্তার গভীর মুখে আবার বললেন, টিউমার বেশ বড় হয়ে গেছে এবং এটা দ্রুত অপারেশন করে অসাধারণ করতে হবে। দেরি হলে ওনার জীবনের ঝুঁকি বাড়তে পারে। আমরা দ্রুত সবাই করে দিন। আমরা আজ রাতেই ওনাকে ওটিতে নেব। রিপোর্ট হাতে নিয়ে আমার স্বামী ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যে মাকে সে একটু আগে লজ্জার দায়ে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছিল, সেই মা এখন ওনার থুতু
কাউন্টারে এক জটিল অপারেশনের সামনে দাঁড়িয়ে। আমি কেবিনে গিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকালাম। তিনি তখনও জানেন না তার পেটে কোনো সন্তান নেই, আছে এক টুকরো মাংসত্ব যা তার প্রাণ কেড়ে নিতে পারে। তিনি ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে দুর্বল গলায় বললেন, আমার বাচ্চাটা ভালো আছে তো মারে? আর তার এই প্রশ্নে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। এই সত্যটা আমি তাকে এখন কিভাবে জানাবো? কিভাবে বলবো যে তার বহু বছর সেই লাজ্জিত স্বপ্নটা আসলে একটা মারাত্মক ব্যাধি, টিউমার ছাড়া আর কিছুই নয়? শাশুড়ি মায়ের সেই আকুল প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি সেদিন আমার ছিল না। যে মা গত 24 ঘন্টা ধরে নিজের অনাগত সন্তানের জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করার মানসিক প্রশক্তি নিচ্ছিলেন, তাকে কিভাবে বলি যে তার সেই স্বপ্নের কোনো অস্তিত্বই নেই? আমি শুধু ওনার হাতটা চেপে ধরে চোখের পানি লুকিয়ে কেবিন থেকে বের হয়ে এলাম। বাইরে তখন অপারেশনের তোড়জোড় চলছে। ডাক্তারের দেওয়া ফর্মে সই করার সময় আমার স্বামী হাত কাঁপছিল, তার চোখ বেয়ে অনাগত পানি পড়েছে। লজ্জা আর সমাজের যে ভয়টার একটু আগে তাকে অন্ধ করে রেখেছিল মায়ের চোখের ঝুঁকির সামনে, সেই ভয়টা মুহূর্তেই প্রপন্ন মতো উড়ে গেছে। ও ফর্মটা জমা দিয়ে আমার সামনে এই দুই হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম দেখছো? যে মা আমাকে এই পৃথিবীতে এনেছেন সেই মায়ের জীবনের চেয়ে আমার কাছে সমাজের মানুষের কিছু কতটুকু কথা বড় মনে গেল? আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? আমি ওনাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। নিজেকে দোষ দিও না, পরিস্থিতি আমাদের কাউকে স্বাভাবিক চিন্তা করার সুযোগ দেয়নি। এখন আমাদের শক্ত থাকতে হবে। মায়ের জন্য দোয়া করো। রাত ঠিক 9:30টায় শাশুড়ি মাকে অতীতে নিয়ে যাওয়া হলো। ট্রলিটা যখন অতিথির দরজার ভেতরে ঢুকে যাচ্ছিল তখন ওনার চোখ দুটো যেন অবুঝের মতো নিজের সন্তানকে খুঁজছিল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা তিনজনে ওটির বাইরের করিডোরের পাথরের মতো বসে রইলাম। সময় যেন কাটতে চাইছিল না। প্রতিটি সেকেন্ড এক একটি ঘন্টার মতো মনে হচ্ছিল। শ্বশুরমশাই এক কোনায় বসে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। ওনার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অনুরোধের জল। দীর্ঘ 3 ঘন্টার পর ওটির ওপরের লাল আলোটা নিভে গেল। ডাক্তার সাহেব ক্লান্ত মুখে বের হয়ে এলেন। আমরা সবাই একসাথে ওনার দিকে ছুটে গেলাম। ডাক্তার সাহেব মুখের মাস্কটা নামিয়ে একটা মৃদু হাসি দিলেন। আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। টিউমারটা আমরা পুরোপুরি বের করতে পেরেছি। রোগী এখন আষ্টমুক্ত। তবে ওনার বয়স বিবেচনা করে আগামী কয়েকটা দিন খুব সাবধান রাখতে হবে। আমাদের বুক থেকে যেন মস্তিষ্কে বড় একটা পাথর নেমে গেল। শ্বশুরমশাই ডাক্তার বাবুর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু আসল পরীক্ষা তখন বাকি ছিল। হোশ ফেরার পর মাকে সত্যটা জানানো। পরের দিন সকালে শাশুড়ি মায়ের জ্ঞান সম্পূর্ণ ফিরল। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে। আমরা সবাই ওনার বেডের চারপাশে দাঁড়িয়ে আছি। ওনার চোখ মেলার পর প্রথম দৃষ্টিটা গেল ওনার নিজের পেটের দিকে। তারপর ওনার হাতটা যখন পেটের ওপর রাখলেন তখনই হয়তো ওনার মাতৃ সহজাত অনুভূতি দিয়ে বুঝে গেলেন সেখানে আর কেউ নেই। ওনার চোখ বেয়ে দু ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। অন্তত দুর্বল গলায় বললেন, আমারও চলে গেছে তাই না রে? তোরা কেউ ওরে চাসনি, ও অভিমান করে চলে গেছে। আমার স্বামী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ও হাঁটু গেড়ে মায়ের বেডের পাশে বসে ওনার হাতটা নিজের বুকের সাথে চেপে ধরল। ঢুকতে কেঁদে জ্বলে উঠল, না মা, কেউ অভিমান করেনি। ল্যাবের ডাক্তারের ভুলের কারণে আমাদের কাছে ভুল রিপোর্ট এসেছিল। তোমার পেটে কোনো বাচ্চা ছিল না মা, একটা বড় টিউমার হয়েছিল। সেটার জন্য তোমার জীবন চলে যেতে পারতো। খোদার কসম মা, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। শাশুড়ি মা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে সিসিলিয়ার দিকে তাকিয়ে রইলেন। বহু বছরের লাজ্জিত একটা স্বপ্ন যা 24 ঘন্টার মধ্যে ওনার জীবনে আলো হয়ে এসেছিল, তা এভাবে হারিয়ে যাবে সেটা মেনে নেওয়ার জন্য সহজ ছিল না। তিনি কোনো কথা বললেন না, শুধু দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন। ওনার সেই নীরবতা আমাদের সবার বুকে নীরবতার মতো বিজঝিল হাসছিল। হাসপাতালে আরও 4 দিন কাটার পর আমরা মাকে বাড়ি নিয়ে এলাম। বাড়ি ফিরে ওনার সেই নীরবতা কাটল না।
ঘরের যে কোনায় ওনার নাতি বা নাতনির জন্য স্বপ্ন বুনছিলেন, সেদিকে তাকিয়ে ওনার দিন কাটতো। একই মধ্যে কেটে গেল আরো 5টা মাস। আমার নিজের গর্ভের সন্তান এখন 9 মাসে পড়েছে। কোনোদিন আমার কোলে আলো করে নতুন অতিথি আসবে। এই 5টা মাসে আমি একটা দিনও মাকে একা ছাড়িনি। নিজের মায়ের মতোই ওনার যত্ন করেছি, ওনার পাশে বসে গল্প করছি। আমার স্বামী বদলে গেছে, ও এখন অফিসে কাজ শেষ করে মায়ের ঘরে ছুটে আসে, মায়ের পছন্দের ফল কিনে আনে, মায়ের হারিয়ে যাওয়া মাতৃশূন্যতা নিজের ভালোবাসা দিয়ে পূরণ করার আপ্রাণ চেষ্টা করছিল। সেদিন বিকেলে আমি ড্রয়িং রুমে বসে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করছিলাম। ব্যথার চোটে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, মা, ও মা। আমার চিৎকার শুনে শাশুড়ি মা ওনার ঘর থেকে যেভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলেন, তা দেখে মনে হলো না ওনার শরীরে কিছুদিন আগে এত বড় একটা অপারেশন হয়েছে। ওনার চোখে মুখে তখন এক তীব্র ব্যাকুলতা, ওনার নিজের সব দুঃখ, সব উদাসীনতা যেন সেই এক মুহূর্তে চিৎকারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। উনি আমাকে জড়িয়ে ধরে সোফায় বসালেন, কপালে হাত বুলিয়ে বলতে লাগলেন, ভয় পাস না মা, আমি তো আছি। তোর মা আছে তোর পাশে। তোর স্বামী আর শ্বশুরমশাই দ্রুত গাড়ি রেডি করলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পুরোটা পথ শাশুড়ি মা আমার মাথাটা ওনার কোলে উপরে রেখেছিল, আর ওনার সেই কাঁপতি হাত যখন আমার মাথায় আর পেটে ঘুরছিল, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওনার ভেতরে লুকিয়ে থাকা সেই শান্ত মায়ের রূপটা। হাসপাতালের ল্যাবের রুমে যাওয়ার আগে উনি আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, আমার লাঠিটাকে সুস্থভাবে আমার কোলে ফিরিয়ে আনবি কিন্তু মা। আমি ওরে নিজের হাতে দিয়ে মানুষ করব। কয়েক ঘন্টার তীব্র যন্ত্রণার পর যখন লেবার রুমে একটি নবজাতকের কান্নার আওয়াজ প্রতিধ্বনি হলো, ডাক্তারও বললেন, অভিনন্দন, সুন্দর একটি ছেলে সন্তান হয়েছে। নার্স তখন বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে প্রথম আর শাশুড়ি মায়ের কোলে এনে দিলেন। ওনার চোখের সেই আনন্দ আর তীব্র আমি কোনোদিন ভুলব না। উনি বাচ্চাটিকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। ওনার চোখের পানিতে বাচ্চার কপাল ভিজে যাচ্ছিল। উনি আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন, বাবা, খোদা তোমার কোল খালি করেনি। তিনি আমার ঘরের লক্ষ্মীর মাধ্যমে আমার কোল জুড়ে দিয়েছেন। এই তো আমার নাতি, আমার স্বামী মায়ের কাঁধ থেকে রেখে বলল, হ্যাঁ মা, আজ থেকে ও তোমার কাছে থাকবে। বেডে শুয়ে আমি দূর থেকে ওনাদের দেখছিলাম আর হাসছিলাম। আজ আমার মনে হচ্ছিল মাতৃত্ব কেবল নিজের গর্ভে সন্তান ধারণ করার নাম নয়, মাতৃত্ব হলো এক নিস্তব্ধ ভালোবাসার নাম, যা সব শূন্যতা, সব ভুলে বোঝাবুঝি আর সব আঘাতকে এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। আমার শাশুড়ি মা আজ আর শুধু আমার শাশুড়ি নয়, উনি আমার সন্তানের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়। একটি ভুলের ঝড় আমাদের পরিবারকে নাড়িয়ে দিয়েছিল সত্যি, কিন্তু সেই ঝড়ের শেষে যে সকালটা এলো, তা আমাদের সবাইকে ভালোবাসা এক নতুন সুতোয় বেঁধে দিয়ে গেল। সমাপ্ত। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।